আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বিবিএ ফ্যাকাল্টি ফোর্থ ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীবৃন্দ, যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ফোর্থ ইয়ার পরীক্ষার্থীবৃন্দ, আপনারা মানসিকভাবে হতাশে আছেন অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু কীভাবে সলভ করবেন। মাস্টার অত্যন্ত কমন একটি অধ্যায়, নন প্রফিট অর্গানাইজেশন, অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু নন প্রফিট অর্গানাইজেশন, চ্যাপ্টার নাম্বার 11। এই অধ্যায় থেকে 100% ইনশাল্লাহ একটা সি পার্টের অঙ্ক অবশ্যই থাকবে। আর এই অধ্যায়টা শেখার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, যারা চ্যাপ্টার নাম্বার 11 নন প্রফিট অর্গানাইজেশন নিয়ে খুব হতাশার মধ্যে আছেন, তাদের জন্যই আজকের আমার ক্লাসটা। তারা মনোযোগ সহকারে ক্লাসটি দেখেন, ইনশাল্লাহ আশা করি আমি মাহবুব স্যার বলতেছি অবশ্যই আপনি উপকৃত হবেন। আমি মাহবুব অনার্স একাডেমির নির্বাহী পরিচালক মাহবুব স্যার। আজকে আমি আপনাদের ক্লাস নিব নন প্রফিট অর্গানাইজেশন অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু। এই সাবজেক্টটি শুধু ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টেরই রয়েছে। যারা ফোর্থ ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়েন তারা মনোযোগ সহকারে ক্লাসটি দেখেন, ইনশাল্লাহ আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো আমার ক্লাসটি যারা দেখতেছেন, আমার হোয়াইট বোর্ড, তারপর হচ্ছে আমার ভিডিওর সাউন্ড সব ঠিক আছে কিনা একটু যারা ক্লাসটি দেখতেছেন আমাকে একটু অবহিত করলে ভালো হয়। যারা ক্লাসটি দেখতেছেন আমার ভিডিও ফুটেজ ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাকে ইনফর্ম করলে ভালো হয়। আর যারা ক্লাসটি দেখতেছেন এই ক্লাসটি আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে অবশ্যই শেয়ার মেনশন করে দেন। আর সকলকে ক্লাসটি দেখার সুযোগ করে দেন ভাই, সকলকে ক্লাসটি দেখার সুযোগ করে দেন যাতে সবাই উপকৃত হয় ক্লাসটি দেখে। জি ভাই। যারা ক্লাসটি দেখতেছেন ক্লাসটি আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার মেনশন করে দেন। আমি ইনশাল্লাহ আজকে অত্যন্ত সহজ করে আপনাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু নন প্রফিট or organization, চ্যাপ্টার নাম্বার 11। আমি এই বিষয়ে আপনাদের ক্লাস দিব। মনোযোগ সহকারে ক্লাসটি দেখলে ইনশাল্লাহ আমি মাহবুব স্যার বলতেছি আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে থাকেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারা অবশ্যই ভালো করবেন। মনোযোগ সহকারে ক্লাসটি সবাই দেখতে থাকেন। আমি এখন আপনাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু নন প্রফিট অর্গানাইজেশনের ক্লাস নিব। সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে থাকেন। তোমার স্টুডেন্ট, এই নন প্রফিট অর্গানাইজেশন মানে কি? নন প্রফিট অর্গানাইজেশন মানে হচ্ছে অমুনাফাভোগী প্রতিষ্ঠান। কি বললাম? অমুনাফাভোগী প্রতিষ্ঠান, অর্থাৎ যে প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে কি মানুষকে সেবা দেওয়া। কি করা? যে প্রতিষ্ঠানের মূলত উদ্দেশ্য হচ্ছে মানুষকে সেবা প্রদান করা, অর্থাৎ বিভিন্ন ক্লাব, মোহামেডান ক্লাব, আবাহনী ক্লাব, ঢাকা চ্যারিটেবল হসপিটাল, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানকে সেবা দেওয়া, অর্থাৎ মানুষকে জনসাধারণকে সেবা দেওয়া হচ্ছে মূল উদ্দেশ্য। অর্থাৎ প্রতিষ্ঠানের মুনাফা অর্জন করা মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য কি?
মানুষকে সেবা প্রদান করা। যে সমস্ত প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য থাকে, ভিশন থাকে জনসাধারণের মধ্যে হতদরিদ্রদেরকে সেবা প্রদান করা, ওই সমস্ত প্রতিষ্ঠান তাদের হিসাবগুলো নিয়ন্ত্রণ করার জন্য দুইটি হিসাব রেখে থাকে। একটা হলো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, আয় ব্যয় বিবরণী, আর হচ্ছে কি ব্যালেন্স শিট। তোমার স্টুডেন্ট, তাহলে কি বুঝলাম যে দাতব্যশালা অর্থাৎ কি এই হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানগুলো যে হিসাবগুলো সংরক্ষণ করে, ওই হিসাবগুলোকে মূলত কি বলা হয়, নন প্রফিট অর্গানাইজেশন। অর্থাৎ যাদের উদ্দেশ্য হচ্ছে কি জনগণকে সেবা প্রদান করা, ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে বলা হয় কি নন প্রফিট অর্গানাইজেশন, অমুনাফাভোগী প্রতিষ্ঠান। আমরা আজকে এই অমুনাফাভোগী প্রতিষ্ঠানের অঙ্ক করব। তোমার স্টুডেন্ট, এই অমুনাফাভোগী প্রতিষ্ঠানের মধ্যে বেশ কিছু বিষয়ে আপনাকে অবহিত হতে হবে। এক নম্বর হচ্ছে, যখন প্রশ্নে আমাদের নন প্রফিট অর্গানাইজেশনের অঙ্ক করতে বলবে, কিন্তু মাই স্টুডেন্ট প্রশ্নে কিন্তু অবশ্যই নন প্রফিট অর্গানাইজেশন এই কথাটা ডিরেক্টলি লেখা থাকবে না। কি দেখে বুঝবেন যে এটা নন প্রফিট অর্গানাইজেশন প্রতিষ্ঠান? এখানে ক্লাব লেখা থাকবে, চ্যারিটেবল হসপিটাল লেখা থাকবে। অর্থাৎ যখন দেখবো যে মোহামেডান ক্লাব, কুমিল্লা ক্লাব, আবাহনী ক্লাব, এরকম বরিশাল ক্লাব লেখা থাকবে, অথবা কি চ্যারিটেবল হসপিটাল লেখা থাকবে। এই কথাগুলি লেখা থাকলে বুঝবো এটা কি নন প্রফিট অর্গানাইজেশনের অঙ্ক। স্টুডেন্ট, এই অধ্যায় থেকে বিগত 17 সাল থেকে অদ্যাবধি 22-23 সাল পর্যন্ত প্রতি বছরই এই অধ্যায় থেকে সি পার্টে একটা অঙ্ক আসতেছে, এবং কি আপনারা যে সামনে পরীক্ষায় দিবেন এই পরীক্ষাতে অবশ্যই ইনশাল্লাহ আসবেই। তাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই উপকৃত হবেন। তবে স্টুডেন্ট, আমাদের যখন প্রশ্নে নন প্রফিট অর্গানাইজেশন এর অঙ্ক করতে বলবে, তখন আপনাদের প্রথম কাজ হচ্ছে কি, খুব খেয়াল করে, ওপেনিং ক্যাপিটাল ফান্ড, অর্থাৎ কি প্রারম্ভিক মূলধন তহবিল, এটা আমাদের প্রথমে বের করতে হবে। অর্থাৎ এই অধ্যায়ের অঙ্ক আসলেই যদি প্রশ্নে সমন্বয়ে ডিরেক্টলি ওপেনিং ক্যাপিটাল ফান্ড দেয়া থাকে, তাহলে আর আমাদের এটা বের করার প্রয়োজন নাই। কিন্তু যখন প্রশ্নে ওপেনিং ক্যাপিটাল ফান্ড দেয়া থাকবে না, সেটা সমন্বয় হোক বা যে কোনো জায়গায় হোক, তাহলে অবশ্যই আমাদের কি প্রথম কাজ কি, নন প্রফিট অর্গানাইজেশন প্রতিষ্ঠানের অঙ্ক আসলে প্রথম কাজ হচ্ছে ওপেনিং ক্যাপিটাল ফান্ড নির্ণয় করা। তো এই ওপেনিং ক্যাপিটাল ফান্ড কিভাবে নির্ণয় করতে হবে আমাদের বিগিনিং অ্যাসেটস মাইনাস all beginning liabilities। অর্থাৎ কি বুঝলাম, যখন আমরা কি করব, আমরা অল বিগিনিং অ্যাসেটস থেকে অল বিগিনিং লায়াবিলিটিস মাইনাস করব, তখন আমরা যা পাবো মাইনাস করে, তার নাম হচ্ছে কি ওপেনিং ক্যাপিটাল ফান্ড। প্রশ্ন, স্যার অল বিগিনিং অ্যাসেট, এখানে বিগিনিং বলতে কি বোঝাচ্ছেন? মাই স্টুডেন্ট, সহজ কথা বলি, গত বছরের অর্থাৎ আমি যে সালের হিসাব করব, তার আগের সালের যতগুলি সম্পদ রয়েছে সেগুলো একত্র করব। আবার গত বছরের যতগুলো দায় রয়েছে সেগুলো একত্র করব। গত বছরের মোট সম্পদ থেকে গত বছরের মোট দায় কি করব, বাদ দিব। বাদ দিয়ে যা আসবে তার নামই হচ্ছে কি ওপেনিং ক্যাপিটাল ফান্ড। তবে স্টুডেন্ট, আমরা জানি কি যে বকেয়া খরচ মানে কি, অ্যাক্রুড এক্সপেন্স, তাহলে কি দিস ইজ কি লায়াবিলিটিস। নাম্বার 3, অ্যাডভান্স রেভিনিউ, that is কি liabilities. My student, prepaid
এক্সপেন্স, দিস ইজ অ্যাসেটস। তারপর হচ্ছে অ্যাক্রোড রেভিনিউ, অ্যাক্রোড রেভিনিউ, দিস ইজ অ্যাসেটস। এই চারটা বিষয় যদি আপনার জানা থাকে তাহলে এই ওপেনিং ক্যাপিটাল ফান্ড নির্ণয় করা অত্যন্ত সহজ হবে। এই চারটা জিনিস কিন্তু আপনারা গ্যামজাম পাকায় ফেলান, খুব ভালোভাবে খেয়াল করেন মাই স্টুডেন্ট। তাহলে কি বুঝলাম যে অ্যাক্রোড এক্সপেন্স আর অ্যাডভান্স রেভিনিউ, বকেয়া খরচ আর অগ্রিম আয়, এই দুটো হচ্ছে প্রতিষ্ঠানের দায় অর্থাৎ কারেন্ট লায়াবিলিটিস। আবার প্রিপেইড এক্সপেন্স আর হচ্ছে অ্যাক্রোড রেভিনিউ, বকেয়া আয়, এই দুটো হলো প্রতিষ্ঠানের কারেন্ট অ্যাসেটস, চলতি সম্পদ। তাহলে কি অ্যাক্রোড এক্সপেন্স আর অ্যাডভান্স রেভিনিউ, দ্যাট ইজ দিস ইজ কি কারেন্ট লায়াবিলিটিস, আর প্রিপেইড এক্সপেন্স আর অ্যাক্রোড রেভিনিউ, দিস ইজ কি কারেন্ট অ্যাসেটস। তাহলে আমরা এই চারটা বিষয় সম্পর্কে অবহিত হলাম। তোমার স্টুডেন্ট খুব খেয়াল করে আমরা শুনবো, সেটা হচ্ছে কি এই অ্যাক্রোড এক্সপেন্স এর বকেয়া খরচ, মানে কি আমার রানিং বছরে কিছু খরচ হয়েছে, সেই খরচের টাকাটা এখন আদায় হয় নাই, ওইটা হচ্ছে বকেয়া খরচ। আর অ্যাডভান্স রেভিনিউ মানে কি যে আমার আগামী বছর আয় হবে, কি হবে আগামী বছর আয় হবে, সেই টাকাটা আমি রানিং বছরে পেয়ে গেছি। তো এটি কিন্তু মূলত আমার আয় না, এটা হচ্ছে কি অগ্রিম আয়। তাহলে কি যেহেতু সামনে বছর আয় হব, এখনো আয় হয় নাই, তার মানে কি এটা আমার জন্য হচ্ছে কি পজিটিভ স্টেপ না, আমি দুর্বল স্টেপে আছি। কারণ আমি যার কাছ থেকে আগামী মাসে সেবা দেওয়ার জন্য, আগামী মাসে কাজ করে দেওয়ার জন্য আমি টাকাটা গ্রহণ করেছি, আমি তো তার আগে মারা যেতে পারি। তাহলে আমি কিভাবে এই হচ্ছে এই অ্যাডভান্স রেভিনিউটা আমি আমার শক্তি মনে করব? এটি কি আমি দুর্বল? কারণ আমি সামনে মাসে যদি ডকুমেন্ট তো অবশ্যই থাকবে, আমি যদি কাজটা না করে দিতে পারি তাহলে অবশ্যই তাকে টাকাটা ফিডব্যাক দিতে হবে। এই কারণে বুঝলাম কি আমি যখন কারোর কাছে দুর্বল থাকব, ওই দুর্বল কিন্তু আইটেমগুলোকে আমরা প্রতিষ্ঠানের দায় মনে করব। আর আমি যখন শক্তিশালী থাকব, অন্যকে প্রেশার ক্রিয়েট করতে পারবো, অন্যের কাছ থেকে কাজ আদায় করে নেওয়ার জন্য দুটি কথা বলতে পারবো, তখন আমাদের সেইগুলো হবে কি প্রতিষ্ঠানের জন্য পজিটিভ শক্তি, মানে সম্পদ। যেমন প্রিপেড এক্সপেন্স, অগ্রিম খরচ। তো আমি একজন আমাকে কাজ করে দিবে বাট দেয় নাই, আমি তাকে টাকা আগে দিয়ে দিছি, কাজটা করে দিবে বাট আমার ঘরে রং করে দিবে, আমার ঘরে ডেকোরেশনে কাজ করে দিবে, বাট সে দেয় নাই, আমি তাকে অ্যাডভান্স পেমেন্ট করেছি। কিন্তু সে যদি আমাকে পরবর্তীতে কাজটা যে একটা সময় ইন্ডিকেট করবে, ওই সময়ের মধ্যে যদি সে কাজটা আমাকে না করে দিতে পারে, তো আমি তাকে বলবো যে আমি তোমার দ্বারা কাজ করাবো না, আমার টাকাটা দিয়ে দাও। শক্তি আছে আমার। তার মানে কি এই প্রিপেইড এক্সপেন্স মানে হচ্ছে আমাকে একজন কাজ করে দিবে, দেয় নাই, কিন্তু তার পেমেন্ট আমি আগেই দিয়ে দিয়েছি কাজ করে দেওয়ার আগেই, ওইটার নামে হচ্ছে কি অগ্রিম খরচ। তার অ্যাক্রোড রেভিনিউ, মাই স্টুডেন্ট আমার আয় হয়েছে, আমি একজনকে কাজ করে দিয়েছি, বাট আমি যাকে কাজ করে দিয়েছি সে এখনও আমাকে নগদ টাকা কি দেয় নাই, আমি তার কাছ থেকে যে টাকাটা পাবো সেই টাকাটা সে এখন আমাকে পরিশোধ করে নাই। তার মানে কি এখন আমি কিন্তু শক্তিশালী। তো যেহেতু আমার কাছ থেকে একজনের পণ্য ক্রয় করেছে বা আমি একজনকে কাজ করে দিয়েছি, সে আমাকে টাকা দেয় নাই, তার মানে কি সে কিন্তু দুর্বল, আমি কিন্তু শক্তিশালী। কারণ আমি যখন সে একটা নির্দিষ্ট ডেট দিবে, ডেট ওভারটেক হইলেই আমি তাকে ফোন করব বা তার সরজমিনে তার কাছে গিয়ে বলবো যে অমুক তুমি তো আমাকে টাকা দিতে চেয়েছিলে, ফোনও ধরো না, টাকা দিচ্ছ না, টাকা দাও। তখন কি সে দুর্বল হয়ে যাবে, আমি শক্তিশালী হয়ে যাব। তার মানে বুঝতেছি কি আমরা এই ব্যবসায়িক ভাষার মধ্যে যে সমস্ত আইটেম দ্বারা বোঝাবে, যে সমস্ত আইটেমের মিনিংস বোঝাবে কি দুর্বল, আমি দুর্বল, মালিক দুর্বল, বুঝবো কি সেগুলো প্রতিষ্ঠানে হচ্ছে কি দায়। আর যে সমস্ত এন্ট্রিগুলি দ্বারা বোঝাবে প্রতিষ্ঠান শক্তিশালী, মালিক শক্তিশালী, মালিক অন্যকে প্রেশার ক্রিয়েট করতে পারতেছে, ওগুলো হবে প্রতিষ্ঠানের জন্য কি সম্পদ। তার মানে আমি বুঝলাম কি অ্যাক্রোড এক্সপেন্স এটা হলো প্রতিষ্ঠানের জন্য কি একটা দায়। আবার কি অ্যাডভান্স রেভিনিউ এটাও কি প্রতিষ্ঠানের জন্য কি দায়। প্রিপেইড এক্সপেন্স প্রতিষ্ঠানের জন্য কি সম্পদ।
অ্যাক্রোড রেভিনিউ, এটাও কি প্রতিষ্ঠানের জন্য কি সম্পদ। এই 4টা আইটেম যদি আপনি ফুললি ক্লিয়ার হন, এই 4টা আইটেম যদি আপনি পরিপূর্ণ বুঝতে পারেন, তাহলে আমার দীর্ঘ বিশ্বাস আপনার এই অধ্যায়ের অঙ্ক অত্যন্ত সহজ হবে। তার মানে আমি কি বুঝলাম, যে নন প্রফিট অর্গানাইজেশন প্রতিষ্ঠানের অঙ্ক আসলে কি দেখে বুঝবো, সেখানে বিভিন্ন ক্লাবের নাম লেখা থাকবে বা ঢাকা চ্যারিটেবল হসপিটাল লেখা থাকবে। এরকমভাবে যখন চ্যারিটেবল হসপিটাল লেখা থাকবে বা হচ্ছে সেখানে কি লেখা থাকে, ক্লাব লেখা থাকবে, তখন বুঝবো কি এটা হচ্ছে আমাদের কি নন প্রফিট অর্গানাইজেশন প্রতিষ্ঠানের অঙ্ক। তাহলে কি আমাদের প্রথমে কি করতে হবে, ওপেনিং ক্যাপিটাল ফান্ড নির্ণয় করতে হবে। ওপেনিং ক্যাপিটাল ফান্ড নির্ণয় করতে গেলে গত বছরের মোট সম্পদ থেকে গত বছরের দায়গুলো কি করব, বিয়োগ করব, বাদ দিলে পরে যা আসবে তার নাম হচ্ছে কি ওপেনিং ক্যাপিটাল ফান্ড। মাই স্টুডেন্ট, আমাদের এই ওপেনিং ক্যাপিটাল ফান্ড নির্ণয় হওয়ার পর আমাদের পরবর্তী যে কাজটা করতে হবে, সেই কাজটা হচ্ছে কি 2 নাম্বার, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট, বাংলা হচ্ছে কি আয় এবং ব্যয় বিবরণী। আয় এবং ব্যয় বিবরণী। তোমার স্টুডেন্ট, আয় এবং ব্যয় বিবরণী বলতে বুঝতেছি কি, যে নন প্রফিট অর্গানাইজেশন প্রতিষ্ঠানের বিভিন্ন স্টেপ থেকে যে টাকাগুলো আসে, যেমন এই নন প্রফিট অর্গানাইজেশন প্রতিষ্ঠানের প্রধান আয়ের খাত হলো সাবস্ক্রিপশন। কি বললাম, সাবস্ক্রিপশন, এটা হচ্ছে প্রধান আয়ের খাত। তারপর হচ্ছে কি ডোনেশন, এরপরে কি হতে পারে ইন্টারেস্ট, আর কি হতে পারে প্রফিট ফ্রম স্পোর্টস, কি স্পোর্টস। অর্থাৎ এইগুলো হচ্ছে এই নন প্রফিট অর্গানাইজেশন প্রতিষ্ঠানের আয়ের খাত। প্রধান আয়ের খাত কি সাবস্ক্রিপশন মানে কি চাঁদা। চাঁদা বলতে কি বুঝি, একটা ক্লাবের বেশ কিছু সদস্য থাকে, একটা ক্লাবের যে সদস্য থাকে, ওই সদস্যগুলো নির্দিষ্ট সময় পর পর প্রতি বছর বা প্রতি মাস বা প্রতি সপ্তাহ নির্দিষ্ট সময় পর পর ওই প্রতিষ্ঠানকে কিছু টাকা দিয়ে থাকে। আর যারা ওই প্রতিষ্ঠানের সদস্য, একটা ক্লাবের সদস্য যারা থাকে, ওই সদস্যগণ প্রতিষ্ঠানকে অর্থাৎ ক্লাবের কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট সময় পর পর যে টাকাটা দিয়ে থাকে, ওই টাকাটাই হচ্ছে কি সাবস্ক্রিপশন। এই সাবস্ক্রিপশন একমাত্র কারা দিবে, যারা একটা ক্লাবের বা একটা চ্যারিটেবল হসপিটালের কি থাকবে, মানে মালিক থাকবে, মানে সদস্য থাকবে। সদস্য যারা থাকবে, সদস্যদের কাছ থেকে ওই ক্লাবের কর্তৃপক্ষ যে টাকাটা গ্রহণ করে থাকে, ওই টাকাটাকে বলা হয় কি সাবস্ক্রিপশন। আর পরে কি ডোনেশন অর্থ হলো অনুদান। অর্থাৎ অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান থাকে, তারা করে কি অনেক সময় বিভিন্ন ক্লাব বা চ্যারিটেবল হসপিটাল, বিভিন্ন ধরনের হাসপাতাল থাকে, ওই হাসপাতালের কর্তৃপক্ষদের কাছে কি করে তারা ডোনার হয়, টাকা দিয়ে থাকে কি করার জন্য, হতদরিদ্র জনসাধারণকে সেবা দেওয়ার জন্য। তাদের কাছ থেকে যে টাকাটা আসে ওটাকে বলা হয় কি ডোনেশন। তারপর হচ্ছে কি ইন্টারেস্ট, মানে সুদ। যেমন বিনিয়োগ, আমার দেখা যাচ্ছে কি যে ক্লাবে টাকা রয়েছে, এই টাকাটা কী করা হলো, অন্য জায়গায় ইনভেস্ট করা হলো, ওই ইনভেস্ট থেকে যে টাকাটা আসে ওইটাকে বলা হয় কি ইন্টারেস্ট। তারপর প্রফিট ফ্রম কি স্পোর্টস, মানে কি ক্লাব মানে তো সে বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা নিয়ে চলে, তো সেই হিসেবে কি যে ক্লাবের কি আছে, ক্রিকেট খেলা বা ফুটবল খেলা থেকে আয় হচ্ছে, ক্রিকেট বা ফুটবল খেলা থেকে যে আয় হয়, ওইটাও কি আমাদের হচ্ছে কি আমাদের আয়ের একটা খাত। তার মানে বুঝলাম কি মোটামুটি এই নন প্রফিট অর্গানাইজেশন প্রতিষ্ঠানের নর্মালি হচ্ছে কি আয়ের খাত হচ্ছে কি সাবস্ক্রিপশন, সাথে আমাদের সাপোর্টিং হিসেবে কি থাকতে পারে, ডোনেশন থাকতে পারে, ইন্টারেস্ট থাকতে পারে, কি প্রফিট ফ্রম স্পোর্টস। আমার কথা হয়তো সবাই বুঝতে পেরেছেন।
স্টুডেন্ট এই ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার করার পরে আমাদের করতে হয় কি ব্যালেন্স শিট। কি করতে হবে? ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট বাংলার উদ্বৃত্তপত্র। স্টুডেন্ট এই উদ্বৃত্তপত্রে কি যাবে? উদ্বৃত্তপত্রে যাবতীয় সম্পদ, যাবতীয় দায়, রানিং বছরের সম্পদ, রানিং বছরের দায়, আর কি যাবে? ওপেনিং ক্যাপিটাল ফান্ড। অর্থাৎ আমাদের এই নন প্রফিট অর্গানাইজেশন প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে ব্যালেন্স শিট করা। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের চেয়ে ব্যালেন্স শিট আরও সহজ। 3 কোয়ালিটির আইটেম যাবে। নাম্বার 1 যাবে রানিং বছরের যত অ্যাসেটস, নাম্বার 2 যাবে রানিং বছরের যত লায়াবিলিটিস, নাম্বার 3 যাবে ওপেনিং ক্যাপিটাল ফান্ড। এই 3 আইটেম নিয়ে আমাদের কি হবে? ব্যালেন্স শিট। অ্যাসেটের যোগফলের সাথে আমাদের লায়াবিলিটিস আর ওপেনিং ক্যাপিটাল ফান্ডের যোগফল কী হবে? সমান হবে। আর সমান হলে বুঝবো কি যে এই নন প্রফিট অর্গানাইজেশনের যে একটা প্রতিষ্ঠান, বরিশাল ক্লাব বা আবাহনী ক্লাব বা মহামেডান ক্লাব, তারা তাদের হিসাবগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করতে পেরেছে। তার মানে আমরা কি বুঝলাম? তাহলে কি ব্যালেন্স শিটে কী কী যাবে? নাম্বার 1 যাবে অ্যাসেটস, নাম্বার 2 যাবে লায়াবিলিটিস, নাম্বার 3 যাবে হচ্ছে কি ওপেনিং ক্যাপিটাল ফান্ড। এগুলো নিয়েই হয় কি আমাদের ব্যালেন্স শিট। মাই স্টুডেন্ট, এখন হয়তো এই অবস্থানটা বুঝতে পেরেছেন। এখন আমি কিছু কথা বলবো, মনোযোগ সহকারে খেয়াল করবেন। মাই স্টুডেন্ট, মনোযোগ সহকারে খেয়াল করবেন। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয় আমি বলবো এখন, আপনাদের সবাই একটু মনোযোগী হন। মাই স্টুডেন্ট, 1 নম্বর লেখা হচ্ছে লাস্ট ইয়ার accrued expense. Last year prepaid expense. Last year accrued revenue. Last year prepaid revenue. My student, সবাই মনোযোগ সহকারে একটু খেয়াল করেন। লাস্ট ইয়ার অ্যাক্রুড এক্সপেন্স মানে কি? গত বছরের বকেয়া খরচ। মাই স্টুডেন্ট, গত বছরের বকেয়া খরচ যদি রানিং বছরের কাউন্ট হয়, বলেন তো গত বছরের বকেয়া খরচ রানিং বছরে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের মধ্যে কোনো প্রভাব পড়বে কি? খুব খেয়াল করে শুনবেন। গত বছরের যদি কোনো বকেয়া খরচ রানিং বছরে আদায় হয়, তাহলে বা রানিং বছরের খরচের মধ্যে ইনক্লুডিং থাকে, তাহলে কি করতে হবে? এই রানিং বছরের যে এক্সপেন্স হবে, ওই এক্সপেন্স থেকে গত বছরের বকেয়া খরচ কি করতে হবে? বাদ দিতে হবে। কেন? এই খরচটা রানিং বছরের না। কোন বছরের? গত বছরের। গত বছর হিসাব করার সময় এই খরচটা গত বছরের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার করার সময় সেটা কি সমন্বয় করে ফেলেছে। বাট এইটার টাকাটা যদি রানিং বছরের খরচের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, তাহলে অবশ্যই কি করতে হবে? লাস্ট ইয়ার অ্যাক্রুড এক্সপেন্স রানিং ইয়ারের প্রদত্ত খরচ থেকে বাদ দিতে হবে। কিন্তু নর্মালি কিন্তু আমরা জানি বকেয়া থাকলে যোগ করতে হয়, অগ্রিম থাকলে কি বিয়োগ করতে হয়। কি বললাম? বকেয়া থাকলে যোগ করতে হয়, অগ্রিম থাকলে কি বিয়োগ করতে হয়। বাট আমরা সেটা যদি গত বছরের হয়, তাহলে কি বুঝলাম? লাস্ট ইয়ার অ্যাক্রুড এক্সপেন্স গত বছরের বকেয়া খরচ। তো গত বছরের বকেয়া খরচ করার সময় ওই গত বছরের প্রদত্ত খরচের সাথে কিন্তু আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার করার সময় যোগ করেছি। আর এই টাকাটা যদি রানিং বছরের একটা খরচের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, তাহলে বুঝবো কি রানিং বছরের খরচ থেকে এই বকেয়া খরচ কি বিয়োগ করতে হবে। কেন? যেহেতু এটা গত বছরের হিসাবের সাথে সমন্বয় করা হয়ে গেছে, এই টাকাটা রানিং বছরের কোনো খরচের মধ্যে ইনভলভিং হলে অবশ্যই সেটা কী করতে হবে? আমাদের অ্যাক্রুড এক্সপেন্স বিয়োগ করতে হবে। কিন্তু নর্মালি জানি কি আমরা বকেয়া খরচ, হ্যাঁ বকেয়া এগুলো কি যোগ করতে হয়, অগ্রিম খরচ অগ্রিম আয় এগুলো কি বিয়োগ করতে হয়। কিন্তু আমাদের যখন গত বছর হয়ে যাবে,
তখন তার উল্টা কাজ করতে হবে। বকেয়া থাকলে বিয়োগ করব, অগ্রিম থাকলে যোগ করব। তো বকেয়া থাকলে যে আমরা বিয়োগ করব, কেন করব সেটা কিন্তু বুঝাইছি আমি আপনাদের। যেটা কি লাস্ট ইয়ার অ্যাক্রোড এক্সপেন্স, গত বছরের বকেয়া খরচ। তো গত বছরের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার করার সময় কিন্তু আমাদের এই গত বছরের এই খরচটা কি সমন্বয় করা হয়ে গেছে। আর এটা রানিং বছরে কোনো খরচের মধ্যে অন্তর্ভুক্ত থাকলে যদি গত বছর সমন্বয় হয়ে গেছে, রানিং বছর রাখার কোনো সুযোগ নাই। এই কারণে গত বছরে যদি কোনো বকেয়া খরচ থাকে, সেটা কি আমাদের রানিং বছরের ওই খরচ থেকে বাদ দিতে হবে। তারপর লাস্ট ইয়ার প্রিপেড এক্সপেন্স। মানে স্টুডেন্ট, প্রিপেড এক্সপেন্স মানে কি? প্রিপেড মানে অগ্রিম। তার মানে কি এই বছর কিন্তু আমার খরচ না এটা, নাকি? মনে করো গত বছরের অগ্রিম খরচ। তো গত বছরের অগ্রিম খরচ, যে গত বছর আমার মানে অগ্রিম খরচ মানে কি, একটা সময় আসার আগে কারো দ্বারা আমি কাজ করে নেওয়ার আগেই আমি তাকে মোটিভেশন করার জন্য আগেই টাকা পরিশোধ করে থাকি, ওইটাকে বলা হয় কি অগ্রিম খরচ। আচ্ছা, গত বছর যে আমি অগ্রিম খরচ করেছি, তো এটা কেন? গত বছর যখন ছিল তখন কিন্তু রানিং বছরের খরচটা আমি গত বছর করেছি। হ্যাঁ, রানিং বছরের খরচটা গত বছর করেছি বিদায় তার নাম কি প্রিপেড এক্সপেন্স হয়েছে। আচ্ছা, এই প্রিপেড এক্সপেন্স যখন এই গত বছরটা যখন এই বছর আসবে, তখন কি এটা প্রিপেড থাকবে? হ্যাঁ, তার মানে কি বোঝাচ্ছি, আজ আমি ডিসেম্বর মাসের বেতন নিব। কোন মাসের? ডিসেম্বর মাসের বেতন নিব। আমার যে প্রতিষ্ঠানে চাকরি করি ওই এমডি সাহেবকে বললাম যে আমার পরিবারের সমস্যা, আমাকে ডিসেম্বর মাসের বেতন তো দিবেনই, আমাকে কষ্ট হলেও জানুয়ারি মাসের বেতনটা দিলেও ভালো হয়। তাহলে আমার কর্মী ভালো, আমি একজন দক্ষ কর্মী, তো সেই হিসেবে প্রতিষ্ঠান আমার প্রতি সহানুভূতি দেখায় কী করলো, রানিং ডিসেম্বর মাসের 40,000 টাকা স্যালারি দিল, আর জানুয়ারি মাসেরও 40,000 টাকা স্যালারি দিল। অর্থাৎ ডিসেম্বর মাসে আমাকে টোটাল টাকা দিল 80,000 টাকা। অর্থাৎ এই যে 80,000 টাকা যে আমাকে পেইড করলো, এই 80,000 কি প্রতিষ্ঠানের জন্য পুরোটা কি খরচ? রানিং মাস কি ডিসেম্বর না? ডিসেম্বরের জন্য যে 40,000 এটা হলো কি খরচ। আর জানুয়ারি মাসের টাকাটা যে ডিসেম্বরে দিলাম এটা হলো অগ্রিম খরচ। কি খরচ? ওটা কিন্তু খরচ না। কি খরচ? অগ্রিম খরচ। মানে দিস ইজ কি অ্যাসেটস। আর এই কারণে কি করতে হয়, অগ্রিম খরচ নর্মালি অগ্রিম খরচ কি করতে হয়, বিয়োগ করতে হয়, কারণ সেটা আমার খরচ না, সম্পদ। কিন্তু সেটা যদি গত বছরের অগ্রিম খরচ হয়, এটা কিন্তু রানিং বছরের খরচকে বাড়াইয়া দেয়। যেমন আমি তো জানুয়ারি মাস আর ডিসেম্বরের টাকাটা ডিসেম্বর মাসে নিলাম, তো এখন জানুয়ারি মাস যখন আমি কাজ করব, জানুয়ারি মাস কাজ করার শেষে কি আমি কি প্রতিষ্ঠানকে বলতে পারবো যে আমাকে জানুয়ারি মাসের স্যালারি দেন? না, পারবো না। কেন? আমি জানুয়ারির স্যালারিটা ডিসেম্বরে নিয়ে নিছি। কিন্তু প্রতিষ্ঠান জানুয়ারি মাসে কিন্তু আমার হিসাব কিন্তু করবেই যে টাকা আমি নিয়েছি, বাট আমার প্রতিষ্ঠানের যে খরচ আছে স্যালারি, ওই স্যালারি এক্সপেন্স, ওই যে আমি যে ডিসেম্বরে 40,000 টাকা নিয়েছি ওইটা বাবদ কিন্তু জানুয়ারি মাসের খরচের মধ্যে স্যালারির সাথে কি করতে হবে, ওই খরচের মধ্যে 40,000 কিন্তু যোগ করতে হবে। তাহলে কি বুঝলাম, যে রানিং বছরের অগ্রিম খরচ আগামী বছরের জন্য হচ্ছে কি খরচ। ঠিক লাস্ট ইয়ার প্রিপেড এক্সপেন্স গত বছরের অগ্রিম খরচ, তাহলে রানিং বছরে এটা কি খরচ, কি এটা খরচ। এই কারণে কি করতে হয়, আমাদের গত বছরের বকেয়া খরচ থাকলে কি বিয়োগ করতে হবে, গত বছরের অগ্রিম খরচ থাকলে কি যোগ করতে হবে। কিন্তু নর্মালি আমরা শিখছি বকেয়া থাকলে যোগ হয়, অগ্রিম থাকলে বিয়োগ হয়। এই কথাটা প্রযোজ্য হবে শুধু রানিং বছরের জন্য। তার মানে এই বিষয়টা যদি, এই 4টা বিষয় ক্লিয়ার হতে পারেন আপনি, আই এম শিওর ইউ আর সাকসেসফুল ইন দিস চ্যাপ্টার। আন্ডারস্ট্যান্ড? তো কি বুঝলাম তাহলে? তো নর্মালি বকেয়া খরচ যোগ করতে হয়, কিন্তু গত বছরে যদি বকেয়া খরচ হয় সেটা অবশ্যই কি করতে হবে, বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করতে হবে? যে এটা তো গত বছরের খরচ, রানিং বছরে তো প্রভাবিত হবে না। রানিং বছরে যদি কোনো খরচের মধ্যে ইনভলভিং থাকে অবশ্যই সেটা কি বিয়োগ করতে হবে। আর এটা কি বুঝলাম, যে লাস্ট ইয়ার প্রিপেড এক্সপেন্স, গত বছরের অগ্রিম খরচ। তো গত বছরের অগ্রিম খরচ মানে কি রানিং বছরের খরচ। এই কারণে কি করতে হবে, রানিং বছরে যে খরচ আছে ওই খরচের সাথে কি করতে হবে, প্রিপেড লাস্ট ইয়ার প্রিপেড এক্সপেন্স কি যোগ করতে হবে। কেন? রানিং ইয়ারে সেটা কি এক্সপেন্স। এখন মাই স্টুডেন্ট, লাস্ট ইয়ার প্রিপেড রেভিনিউ, লাস্ট ইয়ার অ্যাক্রুড রেভিনিউ, গত বছরের বকেয়া আয়।
তো গত বছরের বকেয়া মানে কি, সেটা গত বছরের আয়ের সাথে যোগ হয়ে গেছে। রানিং বছরের আয়ের সাথে এই আয়ের কোনো সম্পর্ক নাই। তার মানে কি, রানিং বছরের আয় থেকে গত বছরের আয়টা ইনভলভিং থাকলে সেটা বাদ দিতে হবে। তারপর হচ্ছে কি আছে, লাস্ট ইয়ার প্রিপেইড রেভিনিউ, গত মাসে বা গত বছর আমার অগ্রিম আয় ছিল, মানে আমার আয় হয় নাই, আমি কাজ করে দেওয়ার আগে টাকা নিয়েছিলাম। তো এখন যখন আমি কাজ করে রানিং বছর কাজ করে দিলাম, তো রানিং বছর কাজ করে দেওয়ার কারণে এটা কিন্তু আর প্রিপেইড থাকবে না। তাহলে গত বছরের অগ্রিম আয় রানিং বছরে কি আয় হবে, আর এই জন্য আয় কি বাড়বে, আর আয় বাড়বে বিদায় অগ্রিম আয় কী করতে হবে, যোগ করতে হবে। তার মানে সহজ কথা হলো কি, যে নর্মালি রানিং বছরের বকেয়া খরচ যোগ করতে হয়, গত বছরের বকেয়া খরচ থাকলে কি বিয়োগ করতে হবে। রানিং বছরের অগ্রিম খরচ বিয়োগ করতে হয়, গত বছরের অগ্রিম খরচ থাকলে কি করব, আমরা কি করব, যোগ করব। ওকে, তাহলে আমরা কি বুঝলাম, যে রানিং বছরের তাহলে আমরা কি বুঝলাম, যে তাহলে এই বিষয়ে ক্লিয়ার হলাম যে রানিং বছরের বকেয়া যোগ, রানিং বছরের অগ্রিম খরচ কি বিয়োগ, কিন্তু গত বছরের বকেয়া খরচ, গত বছরের বকেয়া অগ্রিম আয় যা রানিং বছরে যা করি তার উল্টা কাজ করতে হবে। হয়তো সবাই আমার কথাটা মনোযোগ সহকারে বুঝতে পেরেছেন। তো স্টুডেন্ট, এই হলো আমাদের আজকের আলোচনা। তো স্টুডেন্ট, নন প্রফিট অর্গানাইজেশনের সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত আলোচনা করেছি। ইনশাল্লাহ আমি আগামী ক্লাস অর্থাৎ আগামীকাল আপনাদের এই বিষয়ে কি করব, একটা পরিপূর্ণ অঙ্ক করাবো। তো আগামীকাল আমার একটা বিশেষ অফারের কাজ আমি আপনাদেরকে একটা অফারে প্রপোজ করব। সেটা হচ্ছে, যারা ফোর্থ ইয়ার পরীক্ষার্থী তাদের 25 দিনের একটা প্যাকেজ শুরু হবে। এই 25 দিনের প্যাকেজ আমি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো, প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আমি 25টা ক্লাসের মধ্যে সলভ করে দিব। সেটা হচ্ছে কি, বিশাল এক অফারের মাধ্যমে। সেই ক্লাসটি আগামীকাল রাত 10টার সময় হবে। তো আগামীকাল সেই গাইডলাইনের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মাহবুব স্যার আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তার আগেই আমার কথা হচ্ছে, যারা আমার ক্লাসটি দেখলেন, যদি আমার ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজকে ফলো করে দিবেন। আর আমার ক্লাসটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে অবশ্যই শেয়ার মেনশন করে দিবেন। আর এই ক্লাসটি সকলকে দেখার সুযোগ করে দিবেন। তোমার স্টুডেন্ট, আমার আবার রিকোয়েস্ট হলো, যদি আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার মেনশন করে দিবেন এবং কি আমার পেজকে ফলো করে দিবেন। তো আগামী ক্লাস রাত 10টায় গাইডলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মাহবুব স্যার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।